আসসালামু আলাইকুম। অদ্য 29/4/2017 তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিক সহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন প্রকারান্তরে তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের অপমান ও তুচ্ছ জ্ঞান করছেন। কারণ পরিচালকরাই হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবে না। উল্লিখিত বিষয়টি সকলকে অবগত করা হবে। ধন্যবাদ। হ্যাঁ, সাইন করেছেন এখানে আমাদের সমস্ত অ্যাসোসিয়েশনের সকল মেম্বার আছে, সকল মেম্বাররাই আছেন। সভাপতি চলচ্চিত্র গ্রাহক সংস্থা, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থা। দেখি বলেন ওই কাগজটা দেওয়া হ্যাঁ হ্যাঁ এখানে এই আছে রেজালতি চলচ্চিত্র বা বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থা, আমাদের সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আবু মুসা দেবু, সভাপতি এডিটর গিল্ডস আরমান, ফাইট ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি, তারপর মাসুম বাবুল, সভাপতি বাংলাদেশ নৃত্য পরিচালক সমিতি, এসআই ফারুক, সভাপতি সিডাব, জিডি পিন্টু, সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র স্থির গ্রাহক সমিতি, আব্দুর রৌফ, সভাপতি চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, রাজু আহমেদ, সাধারণ সম্পাদক চলচ্চিত্র বাই বাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠী, বাহাদুর মিয়া, সাধারণ সম্পাদক চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, শামসুল ইসলাম, সভাপতি চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, আবুল কাসেম, সভাপতি চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি, তারপর হচ্ছে সানি আলম, বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি। এই আছে। আমরা সাথে আরেকটি আমাদের অ্যাসোসিয়েশনের আমাদের সদস্য জনাব শামীম আহমেদ রনিক, যে আমাদের সদস্যদেরকে আমরা সাকিবের সাথে এখানে উল্লেখ করা আছে, সাকিব সংশ্লিষ্ট কাজ না করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি সেই নিয়ম নীতি মানেনি। তাই আমাদের গঠনতন্ত্রের 5-এর ক ধারা বলে তার সদস্যপদ বাতিল করা হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে তার আমাদের পরিচালক সমিতির নিজস্ব পরিচয়পত্র এবং এফডিসি গেট পাস সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই হচ্ছে এখানে বলতে যাচ্ছিলাম যে কালকে শামীম আহমেদ বলছেন, আপনাদের জবাব কি দিচ্ছেন? উনি কিছু কোনো জবাব কোনো জবাব দেন নাই। উনি একটা মেইলের মাধ্যমে একটা পাঠাইছিলেন, ওটা মানে কোনো সাইন নেই। সাইন ছাড়া তো আমরা কখনো, কিন্তু উনি নাকি লোক মারফত, উনি বললো লোক মারফত একটা চিঠি আমরা গতকালকে এখানে দিতে আসছিল, আপনার বলছেন আমাদের ছুটি। গতকাল তো শুক্রবার, কিন্তু আপনারা কি মিটিং করছেন? না, মিটিং করছি, মিটিং করলে তো আর হবে না, যেটা ছুটির দিনে ওটা গ্রহণ করা যাবে না। উপদেষ্টা কমিটির ও আচ্ছা। এখানে আরেকটা বিষয় যে আপনারা মানে শাকিব খানের বিষয়টা ছাড়া আরেকটা বিষয় উল্লেখ করছেন যে বিদেশি শিল্পীর এইটা হচ্ছে আমাদের সদস্যদের ব্যাপার। আমাদের সদস্যদের এখানে আমাদের ক্লিয়ার আছে যে আমাদের অ্যাসোসিয়েশন সহ আমাদের অ্যাসোসিয়েশন মেম্বারকে আমরা বলি, সেটার মধ্যে থাকে আমাদের এই যে চিত্রগ্রাহক সংস্থা, এডিটর গিল্ড, সিডাব, নৃত্য পরিচালক, ফাইট ডাইরেক্টর, অর্থাৎ অল ওভার এখানে যতগুলি অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি সাইন আছে, ওই অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে নিতে হবে, এটা বাধ্যতামূলক। যদি সে তার নিজস্ব কোনো লোককে, ক্যামেরাম্যান, এডিটর বা কাউকে নেই, মানে নিজস্ব লোক বলতে বলছি, আর একটা মিডিয়ার ছেলেও তো ছবি বানায়, তখন তারকে আমাদের এই অ্যাসোসিয়েশনগুলি মেম্বার করে নিতে হবে তাকে। আর বিদেশিদের বেলা আমাদের এখানে উল্লেখ আছে, সরকারি উল্লেখ আছে, সরকারি নিয়ম নীতি, অর্থাৎ ওয়ার্ক পারমিট নিয়ে এসে কাজ করতে হবে এবং সাময়িক এই ছবির জন্য, রংবাদ ছবির জন্য যদি কোনো টেকনিশিয়ান আনা হয় বা কোনো শিল্পী আনা হয়, সাময়িক সদস্যপদ গ্রহণ করতে হবে। এটা তার আমাদের প্রত্যেক মেম্বারকে তার নামটি যখন এখানে রেজিস্ট্রি করা হয় তখন তাকে জানানো হয়। শামীম আহমেদ ওই ক্লোজটাও কিন্তু
মানে ওইটা পালন করেন নাই উনি? হ্যাঁ উনি না না না, পালন করেন ওনার আর্টিস্ট তো উইদাউট মানে ওয়ার্কিং বিষয় এসে এখানে কাজ করছিল, যার ধরুন আপনার এসপি এসে তাকে বলছে আপনি ওয়ার্ক পারমিট এখানে দেখাতে পারেননি, বলছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে এসে কাজ করেন আপনাকে। এসপির সাথে আমি কথা বলছি। আচ্ছা উনি বলছে যে শুটিং করার কোনো সমস্যা নাই, কিন্তু যিনি ফরেন বা বাইরের শিল্পী তার ওয়ার্ক পারমিটটা থাকতে হবে। কিন্তু ওরা আমাদের একটা অ্যাপ্লিকেশন দেখাইছে, মন্ত্রণালয় অ্যাপ্লিকেশন করছে, ওই অ্যাপ্লিকেশনের কপি আমাদেরকে দেয়, কিন্তু মূল কপি সিগনেচার কপি আমাদেরকে দেখাতে পারে। ওইটা হয় নাই, পারমিশন হয় নাই। আবেদন একটা পারমিশনের জন্য আবেদন করলে তো সেটা অনুমতি না, না অবশ্যই নাও তো দিতে পারে। ওরা বলছে যে আগামীকাল দেখাবো, কিন্তু আগামীকাল দেখাই না। জানুয়ারি পারমিশনটা হয় নাই। আচ্ছা রনিকে সুযোগটা আপনাকে, সুযোগটা একটা হচ্ছে আপনি যদি একটা অ্যাসোসিয়েশন, আপনি বাসোসাসের মেম্বার, আপনার বাসোসাসের একটা নিয়ম নীতি আছে, সংগঠনের একটা সংবিধান থাকে। আপনি ঠিক আছে কোনো কারণে এটা ডিফল্ট হয়ে গেল বা হইল, সেটা যদি আপনাকে যাওয়ার পর আপনাকে সংগঠনকে সম্মান দেখায় হইল, 1 ঘন্টা হোক 1 দিন হোক, আপনি কাজটা বন্ধ রেখে আপনি ফোনে যোগাযোগ করেন অথবা সশরীরে এসে বলেন যে আমি এই অবস্থায় আছি, আমাকে এইবারের জন্য মানে এই অংশটুকুর জন্য কনসিডার করা হোক। উনি সেটাকে তোয়াক্কারি না করে বলছে যে অ্যাসোসিয়েশন কি বললো আর না বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ এই কথাটা কোথায় বলছে? বলছে ওইখানেই বলা হয়েছে। আমার সকল সদস্যকে বলার কোনো যুক্তিকতা নেই যদি তার সাথে, কিন্তু এটা সম্ভবত ভুল। আমার এই নিউজটাই করেছিল মাজার বাবু। আমি যখন বলেছিলাম যে আমাদের চলচ্চিত্রের না, আমাদের চলচ্চিত্রের সমস্ত সংগঠনকে টেকনিশিয়ানকে সে বলছে আমরা ব্যাকডেটেড, আমরা এখনো 70 দশকের চিন্তা ভাবনা আছি, আমাদেরকে দিয়ে মডার্ন কোনো কিছু হবে না, আমরা কিচ্ছু জানি না এই বলছিল। তখনই আমি সম্ভবত প্রটেক্ট করছিলাম যে সাকিব এই কথা বলতে পারে না। আজকে সাকিব খানকে কিন্তু আমার কোনো ভাইরাই কিন্তু আজকে এই জায়গায় নিয়ে গেছে। সাকিব খানকে সোহানুর রহমান সোহান, এফআই মানি তারাই চলচ্চিত্রে এনেছেন, তাদের সহচারী সাকিব আজকে অনেক বড় হয়েছে। এর মধ্যে হয়তো আমার কিঞ্চিত পরিমাণ থাকতে পারে, শাহিন সুমনের থাকতে পারে, কারণ আমরা দুইজন অনেক ছবি বানাইছি সাকিব। আমি বলেছিলাম এটাকে সাকিব বলতে হবে। আর সাকিবকে আমি রিসেন্টলি একটা উদাহরণ দিয়েছিলাম, আমি লাস্ট সাকিবের ছবি রিলিজ করেছি 2014 সনের হিরো দ্য সুপারস্টার। আমরা যদি কিছুই নাই জানি তাহলে তুমি তো তোমার পয়সা খরচ করে আমাকে দিয়ে ছবি বানাই, এবং এই ছবির বাজেট ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 3.25 কোটি টাকা। তো 3.25 কোটি টাকা দিয়ে আমি যে ছবি বানিয়েছি, তুমি এই ছবিটা যদি একটা বাইরের ছবির সাথে কম্পেয়ার করো তাহলে দেখবা যে আমি কিছু জানি কি না, বা আমার দেশের টেকনিক এই ওই ছবিতে ডবল ক্যারেক্টার ছিল সাকিবের, এবং এই টোটাল পুস্টের কাজটা বাংলাদেশে করা হয়েছে, কোনো বাইরের কোনো হেল্প নিয়ে করে না। তাহলে আমার ওই কাজগুলি যদি আমার দেশের টেকনিশিয়ান সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, তার মানে আমার দেশের টেকনিশিয়ান অনেক ভালো কাজ জানে। এইটাই বলছিলাম যে সাকিব যদি এটাকে ভুল স্বীকার করতে হবে এবং সাকিবকে বলতে হবে যে না আমার দেশের টেকনিশিয়ানরা ভালো কাজ জানে এবং আমি সামনের কাজগুলি আমার টেকনিশিয়ান দেবো, তখনই আমি সাকিবকে দিয়ে ছবি করবো, নাইলে করবো না। এটা আমার ডিক্লারেশন। এরপরে আমি কোনোদিনই সাকিবের কাছে শিডিউল সংক্রান্ত কোনো ব্যাপারেই যাইনি। তারা জানেন যতবারই নিউজ করছে আমি হয়তো বলেছি শুভ, নাইলে মাহি, নাইলে আদার্স, বা আমি একটা ছবি আরম্ভও করেছি সজল মাইকে দিয়ে, তাহলে তো সাকিবের শিডিউলের আমার প্রশ্ন হবে। তাহলে এটা সাকিব মন গড়ার কথা বলছে। আর যেটা বলছে সাকিব যে এইখানে আমি নাকি সব করছি, কিন্তু আসলে এটা ভুল ধারণা। যেমন আজকে আমাদের আপনারা দেখছেন যে এই বিজ্ঞপ্তিতে আমার সাইন আছে, যেহেতু আমি পরিচালক সমিতির মহাসচিব, এখানকার সমস্ত কিছু মুখপাত্র এবং আমার সিগনেচার অথরিটি, আমাকে এটা করতেই হবে। এখানে যা ডিসিশন হবে আমাকেই সাইন করতে হবে। ইন অ্যাবসেন্স আমি মানে সাইন খান করবে যদি আমি কখনো কাজের বাইরে থাকি বা আমি কোনো ছুটিতে থাকি, আমার সমস্ত কাজ অ্যাক্টিভিটি সে করবে। এটা তো আমাদের সাংবিধানিক দায়িত্ব। এইখানে আমি ব্যক্তিগতভাবে আর আমার কথাই আমাদের সম্মানিত সভাপতি তো নর্মাল না, উনি সভাপতির বাইরেও তার একটা গন্ডি আছে। তা আমার কথা শুনি উনি সব কিছুতে সায় দিয়ে দেবেন, বা আমার এক্সিকিউটিভ কমিটির তো আমরা সভাপতি সেক্রেটারি ছাড়াও আরও 15 জন লোক আছে, 17 জনের কমিটি, যে সবাই আমার সাথে একমত হবেন, এটা তো হতে পারে আমার যদি ব্যক্তির সাথে হয়। আর আজকে হচ্ছে এটা সবচেয়ে বড় প্রমাণ, আমাদের এই এফডিসির সমস্ত সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা এইটার সাথেই একমত ঘোষণা করছে। সেটা যদি নিতান্তই আমার ব্যক্তিগত হইতো তাহলে তারা বলতো খোকনেরটা খোকনই সমাধান করবে, আমরা না। এটা ক্লিয়ার? সাকিব উপর ব্যক্তিগত মানে ইয়ে কারণে তারা 1.5 বছর চলে আসে, তো তার সাথে বিভিন্ন প্রশ্ন আমি যতদিনের প্রশ্ন প্রফেসর শুট চান্স। তো এখন এই প্রাথমিক প্রশ্নকে আপনাদের কাছে কোনো অভিযোগ দিচ্ছি না, তাদের না, আমাদের কাছে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। আমি এক প্রশ্নের কথা বলি,
সাকিবকে শুধু এটা বলছে তা না, সাকিব কিন্তু অনেকের জীবন শেষ করেছে, অনেকের হার্টের রুগী বানাই দিচ্ছে, অনেকে ডায়াবেটিস বানাই দিচ্ছে, টেনশনের বিষয়। আমি 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 নিজে আমার নিজের অভিজ্ঞতা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি 2003 সালে একটা ছবি শুরু করি, আই লাভ ইউ। সেই ছবিতে ছিল সাকিব, পূর্ণিমা, নীরব আর বেসি। সেই ছবি যখন আমি শুরু করি তখন সাকিব ল্যাংটা ছবি নায়ক হিসেবে পরিচিত ছিল। এরকম আমারই ঘরে আমাদের ওই যে আহমেদ সাহেব একটা ছবি সাহিন সুমন ডিরেক্ট করেছিলেন, তুমি তো দেখতে চাচ্ছিলে আহমেদ সাহেবের ছবিটা, হ্যাঁ কি যেন নিখোঁজ সংবাদ, সেখানে আমিন খান অমিত হাসান ছিল, 3 নম্বরে ছিল সাকিব খান। এটা কোন ছবিটা? এটার আগেরটা, নিখোঁজ সংবাদ আগেরটা। এখানে আমিন খান আর অমিত হাসানের পরে ছিল সাকিব খান, 3 নম্বরে ছিল। হ্যাঁ, এবং সেখানে তখন আমি সাকিব খানকে আনন্দমেলার ছবি, তখন আনন্দমেলার মানে লাস্ট ছবি তখন গেছে হলো বিয়ের ফুল, হ্যাঁ কেমন থেকে আমার স্বজন ইত্যাদি বিয়ের ফুল। তখন বললাম যে আনন্দমেলা থেকে আমি একটা ছবি করবো, আই লাভ ইউ কোরবানি দেবো। ও তো মানে কী যে খুশি তা বলার না। আমি গেলাম বাসায়, বললাম তুই কয় টাকা নিবা? আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি যা খুশি তাই দেন, না দিলে না দেবেন। তখন সে 2 লাখ টাকা করে নেয়। আমি জানি মানে 100% জানি তা না, শুনিয়ে আমি 1.5 লাখ টাকা করলাম, 50,000 টাকা সাইনে দিলাম। ও মহা খুশি হইয়া আমার বুকে জড়াই দিল। সেই ছবি করার কথা ছিল কো-প্রোডাকশন। কো-প্রোডাকশনের একটা ডেট ছিল পূর্ণিমার সাথে মিলানো 10 দিনের আউটডোরে। কো-প্রোডাকশনের পারমিশন পাইতে দেরি হলো, কাজে ওই ডেটটাকে আমি কাজে লাগাইতে পারলাম আর বলে দিলাম যে পারমিশন দেরি হচ্ছে, এই ডেটটা আমি পরে করব। এর মধ্যেই সে দীপজল সাহেবের ছবি পেয়ে গেল, এফআই মানি। ওই ছবি ভালো ব্যবসা করে এখন আর আমার আজ দেই কাজ দেই, এই করি সেই করি, করতে 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 3 বছর পার করি, একদিনও ডেট। এর আগে কিন্তু আমি শুটিং 30% করে ফেলছি। ওই 10 দিন বাদ দিয়ে আমি 30% কাজ শেষ করে ফেলছি। সেটা আসা দেয় না, একবার রাগারাগি করলাম, রাগারাগি করে একটা ডেট দিল 3 দিন আর 4 দিনে, সেটাও পরবর্তীতে বাতিল করল। সেই ডেট দিল এসে 2009 সালে, 8 সালে। তো 8 সালে বাসায় গেলাম এবং আমি বললাম যে আমার মামলা করবো, আর কোনো উপায় নেই, মামলা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার ততদিন আনন্দমেলার ছবি ছেড়ে দিল, আনন্দমেলার ছবি থেকে বিদায় নিয়ে গেল। আমারই বলবো যে এই ছবি আর আমরা বানাবো না, আপনি বানান, যদি ব্যবসা করে আমাদের টাকা ফেরত দিয়ে দেন, আপনি কাউকে নিয়ে পার্টনারটা নিয়ে বানান। আমি একটা পার্টনার নিলাম, পার্টনারের অত্যাচারে আমি থাকতে পারি না। তার তো টাকা লাগাইছে, যে তোর টাকা ফেরত চাইবে, তখন তার 25 লাখ টাকা আমি ইনভেস্ট করে ফেলছি। তখন একদিন দিল, 2007-এ গেলাম তার বাসায়, গিয়ে দেখলাম না, হ্যাঁ 2007-এ গেলাম, বলবো যে আসেন ডেট দিয়ে দিল। গেলাম 2007-এ, আমার একটা ডেট দিল। তখন আমি যখন গেছি তখন সম্ভবত সেপ্টেম্বর মাস ছিল, ডিসেম্বর মাসে একটা ডেট, ডিসেম্বরে 18 থেকে 25 বা 27 এরকম একটা ডেট। আমি প্রায় বাংলাদেশ 3 মাস পরে আসলাম, আসে দেখি ওটা 2008 সালের ডিসেম্বর না, ওটা 2009 সালের ডিসেম্বরে দিচ্ছে। মানে পুরা দেড় বছর গ্যাপ রেখে ডেট দিচ্ছে। মানে পরে গেছি তাই ভাই এটা পরে এসে করতে হবে সেই ছবি, তারপরেও আরও 1.5 বছর দেরি করছে। থাইল্যান্ডে গেছি কাজ করতে, 9 দিনের ডেট, 4 দিনের দিন গেছে, মানে 4 দিন এখান থেকে খেয়ে গেছে। একদিনও কাজ করতে পারিনি, ওখানে সারা রাত ওই মুজরাতে গেছে আর ড্রিঙ্ক করছে। 2টার আগে কোনোদিন শুটিংয়ে যায়নি, অর্ধেক কাজ শেষ করে আসছে এখান থেকে, বাকি 4 দিনের কাজ এখানে আমার আরও 3 বছর পর দিচ্ছে। আমি 2003-এর ছবি আমি 2012 সালে রিলিজ করছি, রেকর্ড আছে, নির্মাণ করছি কবে 2012 সালে। এরকম বহু লোককে করছে। মাসুম বাবু, যার কেরিয়ারের সবচেয়ে বড় ভূমিকা রাখছে ডান্স ডিরেকশন দিয়া, সে মাহবুব বাবুলের একটা ছবি মধ্যে 15 বছর তুলে রাখছে, 14 জনের কথা বলে, আজ দেয় কাল দেয়, এমন দেয় দেয় না, এই ব্যাপার। আবার খসরু একদিন থাপ্পড় মারছিল ওই যে ডাবিং থিয়েটারে, খসরুর ছবি শেষ করে দিচ্ছে। হ্যাঁ, ভদ্রতা করে এরকম অনেকের আছে, 5-7টা ছবি এরকম আছে। আমাদের আকবর বাইরে একটা আছে, মাই ডার্লিং। আমাদের এই যে জি সরকার একটা আছে, 2000 লাভ 2012, এখন 17 আসে, আমি সেখানে আছে লাভ 2014। হ্যাঁ, এরকম আরো ছবি আছে, 5-7টা ছবি আছে, যার করে নাই। এই যে মা আছে, পাঙ্কু জামাই আছে। এখন একটা কথা হলো কি, ওর নিয়ন্ত্রণে আসা দরকার।
এই কারণে নিয়ন্ত্রণ আসা দরকার, তাহলে ও নিজেও যেমন ভালো থাকবে, ওর জন্য মানুষও ভালো থাকবে। আমরা কিন্তু শত্রু না, আর অত্যন্ত স্নেহ করে করে এই পর্যায়ে আনছি। বললাম তো, যখন 1.5 লাখ টাকার ল্যাংটা ছবি থেকে আমি তো তখন কেউ ভালো ছবিতে নেয় না, তখন অনেক ওমর সানি সহ আরও অনেক হিট নায়ক ছিল, তখন নিচি টাই না যে ঠিক আছে আসুন একটা বানাই। রিয়াজ তখন হিট নায়ক, ওর তো অনেক বড় হিট নায়ক রিয়াজ তখন, ফেরদৌস তখন হিট নায়ক, ফেরদৌস রিয়াজ আমার ছবি করে তখন করে নিয়েছিলাম, কিন্তু ও সে মূল্যায়ন করে না। ও কাউকেই এখন মনে করে না, ও ধরাকে ছোঁয়া মনে করে, এটাও করছে। এখন যেটা হয়েছে, ও আমাদের দেশের কোনো আর্টিস্ট, টেকনিশিয়ান, পরিচালক কাউরেই কোনো মানুষ বেলে গণ্য করে না। ওর কাছে এখন ইন্ডিয়া, যে ইন্ডিয়ার জন্য আন্দোলন করলো আমাদের সাথে ভারতের ছবির জন্য, এখন আমরা দেখতেছি যে আমাদের ব্যবহার করছে, আমাকে ঘন ঘন কম দিতে রাখতে, ভাই এটা চলে আসবে, এটা ঠেকান, যেভাবে ঠেকানোর উদ্দেশ্য বললাম যে অস্বার্থ আছে, কিন্তু আমাদের দিয়ে ঠেকাইছে। ও তলে তলে লাইন করে, ও এখন ওইখানে একটা বাজার পেয়ে গেছে, জয়ন্তী বাজার পেয়ে গেছে। এখন আমরা তার কাছে আমাদের তারা সবাই আমাদের সাথে এবং বলছে যে ও যা করছে ওর এটা দরকার, কারণ সীমার বাইরে চলে গেছে। এই কারণে আমরা আমরা টেকনিশিয়ান বলতো, তারপর ও যাইয়া আজ বলবে যে এই ডান্স ডিরেক্টরটা আমরা নিব না, আমরা ইন্ডিয়াতে ডান্স ডিরেক্টর আনবো, এই এডিটরটা নিব না, ইন্ডিয়া থেকে এডিটর আনবো। এটা কি ইন্ডিয়ার দেশ, ইন্ডিয়ার অংশ নাকি? যা বলবে সব ইন্ডিয়া। আর কত বছরও ইন্ডিয়ার এগেনিস্টে আমাদের সাথে থাকছে। এই দ্বিমুখী নীতির কারণে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই অল্প সংশোধিত আমরা আমাদের মতো সুন্দর করে চলতে পারি, কারোর জন্য ইন্ডাস্ট্রি থেমে থাকে। কারণে সে ইচ্ছাকৃতভাবে সে সমিতিকে ব্যবহার করছে। আমি সমিতির একজন সদস্য হিসাবে বলি, নেতৃত্বের জায়গা বাদ দিলাম। 2004 সাল থেকে সাকিবের সাথে আমাদের পথ চলা, 2017 সাল চলে। 2015 সালের সর্বশেষ ছবি আমার লাভ ম্যারেজ, আপনারা সবাই জানেন, সুপার ডুপার হিট ব্যবসা করছে। এবং শাকিব খানের টোটাল জীবনে বাংলাদেশে মানে হয়তো বা 2টা জাতীয় পুরস্কার পাইছে, 2বার, একটা আমার ছবিতে, একটা জাকির হোসেন রাজু ভাইয়ের ছবিতে। আর যতদিন ছবি করছে আমি তো প্রায় 20টার মতো ছবি করছি কমপক্ষে। হিট সুপারহিট সংখ্যা বেশি, এটা আপনারা সবাই জানেন। তো আমরা কাজ জানি না জানি, এটা এই দেশের লোকজন জানে, আমাদের দেশের ছবি যারা দেখে, এই দেশে যারা টেকনিশিয়ান আছে তারা সবাই জানে। আর কাজ জানে না আজকে কেন বলছেন, যারা তৈরি করছে, আজকে তৈরি করছে শাকিব খান, আমাদের লোকজন আমরাই তৈরি করছি। শাকিব খানকে ইন্ডিয়া তৈরি করে নাই, আমরা তৈরি করা একটা প্রোডাক্ট দিছি। আজকে খুব ইন্ডিয়া লুফে নিল, আর সেও ইন্ডিয়ার পক্ষে একদম খুব সোচ্চারভাবে কথা বলছে। এটা খুব লজ্জার বিষয় আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য, চলচ্চিত্র শিল্পের জন্য। আমি তীব্র ভাষায় এটাও নিন্দা করি। দেশপ্রেম থাকতে হবে প্রতিটা মানুষের মধ্যে, আমাদের সবার মধ্যে দেশপ্রেম আছে। আমি অহংকার করে বলতে পারি, আপনারা যারা আসছেন প্রত্যেকের মধ্যে দেশপ্রেম আছে, তার মধ্যে সেটা নাই। তার মধ্যে দেশপ্রেম আসতে হবে। তার এই কারণে আজকে যেগুলো হচ্ছে তার দেশপ্রেম নাই বলে হচ্ছে। কারণ যে কাপড় বাইন্দা, যে গুজরাট ভাই আমাদের প্রেসিডেন্ট সাহেব বললো একটু আগে, কাপড় তৈরা সবাই নিয়ে একদম পুলিশের লাঠিচার্জের মধ্যে নিয়ে বা যে কোনো অন্যান্য বড় কিছু করতে পারতো, নিয়ে গেলেন, নেতৃত্ব দিলেন, গরম গরম বক্তব্য দিলেন, আমরা শুনলাম, মুগ্ধ হইলাম, মোহিত হইলাম। সেই আপনিই রাতারাতি আপনার গোল পাঠালেন, আপনি নিজে গোপনে ওই যোগাযোগ করলেন, চুক্তি করলেন, এই করলেন, আমাদের আরও কিছু সঙ্গে আর্টিস্টে নিয়ে গেলেন, ওখানে টুকটাক অভিনয়, মানে খুব ছোটো ধরনের অভিনয়, বড় ধরনের অভিনয় কেউ উপায়ও নেই, নিয়ে গেলেন, ইনভলভ করলেন, রুটি রুজের ব্যবস্থা করলে আপনার কয়েকজন মিলা। আর বাকি টেকনিশিয়ান যারা আছেন, আপনি শাকিব খান একটু রানিং ছবি, যে অহংকার নামে একটা ছবি চলতেছে, আমাদের ক্যামেরাম্যান কাহিন্দা ছিল, কাজ করাকালীন সময় তারা একটা বয়স্ক লোক, সিনিয়র লোক, কাজ কম বেশি অনেকে ইয়ে করে হইতে পারে, সবাই যে এক ধরনের কাজ করবে সেটা না, তার কাজ চলাকালীন সময় বাধ্য হইবে তার একক ক্ষমতায় সে কী করলো, অমুক ডিরেক্টরে দিবেন, তুমুক ডিরেক্টর কে স্বামী মোহাম্মদ ধোনি, এটা আমরাও চিনি, আপনারা চিনেন। আমার ছবি লাভ ম্যারেজ দেখছে যারা, তারা জানেন বসগিরি কি, ওই লাভ ম্যারেজের ওই কপি, লাভ ম্যারেজের সাথে মিলাইলে দেখা যাবে একই ছবি একটু এদিক সেদিক তৈরি করা হয়েছে। তো এত আহামরি কিছুও না, সে ভালো ডিরেক্টরকে পাই মারলাম, কিন্তু ভালো তো একজনই ভালো না ইন্ডাস্ট্রিতে। কেন ভালো সেটা আমি জানি, মুখ খুলতে চাই না। অনেক ব্যাপার, শাকিবের সাথে 2004 সাল থেকে পথ চলা, তার একদম স্ট্রাগল লাইফ থেকে আমরা স্ট্রাগল করছি, একের পর এক ফাইট করছি, বিভিন্ন ব্যক্তিগত সমস্যা সহ। শাকিব খানের ব্যক্তিগত সমস্যা অনেক কিছু ফেস করছে, শাহিন সুমন ফেস করছে, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল সবাই ফেস করছে। মানে পাবলিকলি বা মিডিয়ার সামনে আসলে বলা হোক ঠিক না, তারপরেও বলি তার শুধরানো উচিত, তার ঠিক হওয়া উচিত, এবং সুস্থ শুদ্ধ স্বাভাবিক জীবনযাপন তার কাছে আমরা আশা করি, সুস্থ চিন্তা আশা করি, এবং দেশপ্রেম জাগুক এটা আশা করি। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমার এই সেই ছবি শেষ করতে 1.5 লাখ টাকা থেকে 15 লাখ টাকা নিচ্ছে আমার কাছ থেকে, এবং
থাইল্যান্ডে পাতায়া গিয়া আমার কাছে বাধ্য করছে $2000 দিতে তার ড্রেস কেনার জন্য। সেই $2000 সে কোনো ড্রেস আমার ছবিতে কিনতে পারেনি, কিন্তু আমার কাছ থেকে $2000 নিতে বাধ্য করছে তাকে নাম সে শুটিংয়ে টাইম দিয়ে। এমনিতে তো জানাইতে যায়, সেটাও আসতে যায় আই লাভ ইউ এর জন্য। আই লাভ ইউ 1.5 লাখ টাকা সাইন করা, সেটা 15 লাখ টাকা ক্যাশ দেওয়া লাগছে এবং $2000 সে $2000 সে স্পটে গিয়ে আমার কাছে ড্রেস কেনা। বলতে চাই কোথায় গিয়ে মানুষ আরেকটা জিনিস আছে, এগুলি হচ্ছে কি বললো সাইন, মানবতা আন্তরিকতা দুইটারই অভাব। এই এফআই মানিক যাকে হাটিয়াটি বাবা করে অ্যাক্টিং শিখিয়েছে, সবাই তো শুরু হতে চায় ছবির, সেই ছবির পিক ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানিক ভাই, সামনে ছিল আফতাব খান টুলু। সেই মানিক ভাই তাকে প্রতিদিনই কোচিং করাইতো অ্যাক্টিংয়ের ব্যাপারে। সেই মানিক ভাই একটা ছবি প্রডিউসার হলো, সেটাও তার বাবার যা জমি বিক্রি করে সেই যে অংশে বাকি যে টাকাটা পাইছে সেই মানিক ভাইকে সে এখন সে মানিক ভাইয়ের অবস্থানটাকে আপনারা পাগলের মতো বুঝছেন না। তার কাছে নট এ সিঙ্গেল ভাই। আজকে সে গতকাল চলে গেছে তার বাচ্চাকে নিয়ে চেন্নাই, অথচ 3 কোটি টাকার ছবি সে এটাকে ঘুরাইতে ঘুরাইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, এত বিগ কাস্টের ছবি। ওই ছবিতে কে নাই? সোহেল রানা, আলমগীর ভাই, রাজাক ভাই, সাকিব, সবাই, পূর্ণিমা, এইদিকে সাদেক বাচ্চু, মিশা সওদাগর, বলতে অল কাস্টিং দিয়া ছবি বানাইলো। সেই ছবিটা এমন একটা পর্যায়ে শেষ করলো 5 বছর পরে, যখন টোটাল ছবির মেরিটটা নষ্ট হয়ে গেল। ওই ভদ্রলোক যা 3 কোটি টাকা ইনভেস্ট করলো, টোটাল টাকাটি তার জলে চলে গেল। এই একবার হইলেও তার চিন্তা করা উচিত ছিল যে এই এফআই মানিকের হাত দিয়ে, এফআই মানিকের আদো কথা থেকে আজকে আমি হিরো সাকিব খান সুপারস্টার, সে নিজেরা দাবি করে সুপারস্টার হয়েছি। কিন্তু এই লোকটাকে আজকে, এই লোকের আজকে মানে এমন একটা পথে বসার অবস্থা। এই কারণে একটা ফিল্ম ডিরেক্টর এফআই মানিকের মতো লোক তো পথে বসে না। এই সাকিব খান এইরকম অনেক এফআই মানিককে পথে বসিয়েছে। সেহেতু আমরা তার কাছে বলবো, আর কত, আর তো মানুষকে পথে বসানোর দরকার নেই। আপনি তো পথে বসেন নাই, আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন? আপনি কিন্তু এখন ডিপ্লোম্যাটিক জোনে থাকেন, লেক্সাস গাড়ি চালান, আর যাদের পয়সা দিয়ে এটা চালান তারা কিন্তু রাস্তায় হাঁটে। সেহেতু আপনিও ভালো থাকেন, অন্যদেরকেও ভালো থাকতে দিন। সে খুব সুন্দর প্রভাবে তাদের বাহবা দিবে, আমাদের শুনতে। কিন্তু সাথে সাথে আপনাকে বলতে হবে যে এর আগেও আমি আমার এই বাংলাদেশের টেকনিশিয়ানদের দ্বারা নির্মিত ছবিতেই আমি মেরিল প্রথম আলো পুরস্কার এতবার পেয়েছি। তারাও খুব ভালো টেকনিশিয়ান। আমি বলতে চাচ্ছি যে কলকাতা সিনেমাতে সে কাজ করাতে আপনাদের কোনো আপত্তি আছে কি না? না, কলকাতা সিনেমাতে কাজ করাতে আমাদের আপত্তি থাকবে না, এইটা ভুল ধারণা। আমাদের কথা হচ্ছে আপনি নিয়ম নীতি মেনে আপনি সবখানে কাজ করেন, হলিউডে, বলিউডে, ডালিউডে, যেখানে কাজ করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি ওইখানে কাজ করার জন্য আমাকে অবজ্ঞা করবেন, এইটা কিন্তু হতে পারে। আমার কথা মানে বিভ্রান্তিমূলক কথা না বলার জন্য, বুঝছো, আমাকে তুমি পছন্দ না করতে পারো, সেটা তুমি অ্যাভয়েড করতে পারো। সেটা তুমি পাবলিকলি প্রিন্টেড মিডিয়াতে তুমি এটা বলতে পারো না যে এরা কাজ জানে না, এরা কি করে, এরা বসে বসে আড্ডা মারে, এরা কসমেটিক করে, এগুলো তো তুমি বলতে পারো না। কারণ এই মাধ্যম দিয়ে তোমার কয়টা ছবি মানে যৌথ প্রযোজনার পর কয়টা ছবি হিট হয়েছে, আর এর আগে যে ছবিগুলো হিট হয়েছে সেটা কোথায় টেকনিশিয়ান আছে বিদেশি? একটা ছবি বিদেশি টেকনিশিয়ান আছে। আর প্রিয়া যে ছবিতে শাকিব খান 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকা হয়ে গেল, সেই ছবিতে কি একজনও ছিল বিদেশি লোক? একটা ফ্রেমের কাজও কি ঢাকার বাইরে হয়েছে, বাংলাদেশের বাইরে হয়েছে? সব তো বাংলাদেশে। তো সেই প্রিয়া, আমার প্রিয়া মতো কি একটা ছবি ওর ব্যবসা করছে? এরপরে প্রমাণ করতে পারবে যে একটা শিকারি বলো, আরেকটা কি বলো, বজগিরি বলো, কোনো ছবিতে ব্যবসা করছে? প্রিয়া আমার প্রিয়ার সময় করে নাই। তাহলে এই লোকাল টেকনিশিয়ান দিয়ে ব্যবসা করছে, এগুলো কেমনে বলে যে এগুলো হবে না? এটি হলো ও বুঝছে এই কারণে আমি বলি। আমার ওই ছবির মাঝখানে মোর্শেদ সাহেব ছিল, গোলাম মোর্শেদ সাহেব, মনে আছে? ওই যে ছবি বানাইছিল, হ্যাঁ, উনি একবারে ওই সাকিব যখন মোবাইলে বাড়িটা কিনবে তখন ওই একদিন পটাই পটাইয়া ওনার কাছ থেকে 7 ছবির টাকা নিল। 7 ছবি একসাথে 30 লাখ টাকা করে, 2 কোটি 10 লাখ টাকা ওনার বাসা বস্তাবলি গিয়ে দিয়েছিল। ওই বাড়ি কিনবে এবং ওনাকে বললো যে আপনি দেন, আপনার শিডিউল আমি দিয়ে দিচ্ছি। ভদ্রলোক সরল বিশ্বাসে দিল। এরপরে সাকিবের বার ভালোই পেল, 1 বছর, আমার 3 বছরের শিডিউল আমি নিয়ে নিলাম, বাড়ি কিনলো। কিন্তু এরপরে ওই লোকেরই ছবি ওই নজরুল বানাইছে, কয় বছর ঘুরাইছে সেটা একটু দেখে। ওই শুটিংয়ে গেছে ফ্যান্টাসি কিংডমের ওখানে, 60-70টা গাড়ি নিয়ে গেছে। তারপরে বিশাল আয়োজন, সারাদিন যায় না,
সন্ধ্যা এখান থেকে ফোন দিছে, এটা কি ইয়ার ছবি ছিল, আরে মর্শিদ সাহেবেরই নজরুল ছিল। হ্যাঁ, তারপরে যায় না, মোর্শেদ সাহেবকে বলছে যে ভাই আপনি একটু যায় বাইরে দেখেন না, মানিক ভাইয়ের ছবি, মানিক ভাই কোটা ছিল, মানিক ভাই হলো জজ ব্যারিস্টার, না ওই ইয়াদের মোর্শেদ সাহেবের দুই পৃথিবী, সেইখানে যায় না। মানিক ভাই কিন্তু ফোন করে বলছে যে আপনি একটু বাসায় যান। মোর্শেদ সাহেব বাসায় গেছে, তাকে বাসার উপরে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি। 1.5 ঘন্টা সে 4 ঘন্টা সে রিসিপশনে দাঁড়ায় ঘুরতেছে। 4 ঘন্টা পরে তাকে বলা হয় যে আপনি নিচে বসেন, আমি যাচ্ছে। তারপর ওনাকে নিয়ে 5টার সময় যায়, আধা ঘন্টা কাজ করতে পারে না, স্থান চলে গেছে। যে লোকের 2,10,00,000 টাকা নিয়ে বাড়িতে নিয়ে, সেই লোককে 4 ঘন্টা দাঁড়ানোর সামনে দাঁড় করে রাখছে। এই আমি তখনই আমার ওই 7টা ছবির মধ্যে আমার একটা ছবি ছিল 30 লাখ টাকা দেওয়া এবং সাকিবের সাথে ফাইনাল করার সব। আমি সেই দিনই মোর্শেদ সাহেবকে বললাম যে আমি ওরা নিয়ে ছবি করবো না, আপনি টাকা নিয়ে আদায় করে নেন, অন্য কারো নিয়ে করেন। ওপেন ডিক্লার দিয়ে দিলাম, আমি ওরা নিয়ে ছবি করবো না এবং করিও না। ও আর বুঝছে যে যার ছবি একবার করছে তারা আর ওকে নিবে না, এই দেশে থেকে নিবে না, ওরা ওই দেশে যাচ্ছে, কিন্তু ওই দেশে ওর জন্য মুশকিল হয়ে যাচ্ছে। এই যে আমি গত শুক্রবারে কলকাতা গেছিলাম, ওখানে ডিরেক্টর করতেছে ওদের ওখানে 12টায় কল টাইম দিয়ে 1টায় গেছে 3 দিন পরে করছে ওরা অভিযোগ করে বিচার দিচ্ছে, তখন আবার টাইম মতো দেওয়া শুরু করছে। ওরা অভিযোগ দিচ্ছে, কারণ এইগুলো অবস্থা। আর ওইদিকে তাকে জানো দ্বিতীয়বার কেউ নিয়ে কাজ করবে না, যে অত্যাচার যে পেইন দেয়, অত সুস্থ না। আমাদের সমাধান আমরা কে কি করলো না করতে যায় আসে না, আমরা কথা যে আমাদের যেটা বলছে সেটি আমরা উকিল নোটিশের মাধ্যমে জানাইছি যে আমাদের সেই কথাবার্তা প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই কথার জন্য তার ক্ষমা চাইতে হবে। এটা হলেই আমরা বুঝি যে না ঠিক আছে, আমাদের বিচার আমরা পাই। সে প্রকাশ্যে ওই যে পত্রিকায় বলছে ওই পত্রিকায় তার বিবৃতি দিতে হবে এবং এখানে এসে আমাদের কাছে তার আমাদের সদস্যরা এগুলো কমিটি আছে, এই যে যারা আছে বিভিন্ন বিষয় তাদের কাছে এসে সরি করতে হবে। তখন আমাদের নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা তখন বিবেচনা করি। এটা হলো আমাদের মানে এইটা করলে আর পরবর্তীতে কাজ করতে পারবে, আমাদের সবাই যদি খুশি হয়, কারণ আমরা তো চাই না আমাদের জন্য ক্ষতিগ্রস্ত। আমরা যেমন নিজেদের ক্ষতি চাই না, আমরা অন্য কারো ক্ষতি চাই। সাকিব আমরা বলি, সাকিব যাই বলি ও তো আমাদেরই কারো না কারো হাতে করা। সবার তো তার প্রতি সহানুভূতি থাকে, মায়া তো থাকে, সন্তানের উপর মানুষ বেশি করে রাখতে থাকতে পারে না। এইটা তো সে বুঝে না। সে তো বুঝতো, যদি শুনছে যে আমরা বলছি এখানে কি হচ্ছে, সে জিনিসে সরি বলতে পারতো। আমি এইভাবে বলি নাই, আমি একভাবে বলতে গিয়ে আরেকবার বলে ফেলছি, আমাকে সরি করে। এখানে তো সবটার মুরব্বী, বাপটের তুল্য ছাড়া তো কেউ নেই। সেটা তো সে উল্টো পরিচালক সমিতির এত বড় স্পর্ধা হয়েছে, আমাকে নানা রকম বোঝা টোলা জিনিসটাকে আরো জটিল করে ফেলে আমাকে ফোন দিচ্ছে। আমি তোমাদের ফ্রাঙ্কলি বলতেছি, আমাকে ফোন দিচ্ছে বারবার। আমি গেলাম কয় তারিখে, 19 তারিখে গেলাম কলকাতায়। আমার 18 তারিখ রাত্রি থেকে ফোন দিচ্ছেন, আমি কী করবো, আমি ওর ফোন ধরি না। 19 তারিখে আমি এয়ারপোর্টে যাওয়ার সময় ফোনটা ধরলাম, যে পর তারা আমার পাবে না, দেখিও কি বলতে চাইছি। এয়ারপোর্টে আমি ঢুকবো, এরকম সময় ফোন ধরলাম, কী বলো আপনারা কালকে ফোন করছি, আমি যদি ঝামেলায় ছিলাম ধরতে পারিনি, বলে যে এইভাবে। আমি বললাম ঠিক আছে, আমি কলকাতা যাচ্ছি, তুমি চুপচাপ থাকো, আমি আসি, তারপর দেখি কি করা যায়, চুপ থাকো, কোনো কথাবার্তা বলো না। আমি কলকাতা যে ফেসবুকে দেখতেছি আর গরম গরম সব কথাবার্তা, এবং ঢাকায় এসে তো আমি দেখি সব তত্ত্ব, আমার কিছু বলারই কোনো আমি কিন্তু এই কথাটা বলছিলাম, থাকো আমি আসি, কিন্তু চুপ থাকো। আরে ভাই একজন একটা অপরাধ করলে তখন তো একটু চুপ থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যেখানে ভুলে গেলাম, তুমি চুপ থাকো, আমি আসি, দেখি কি করা যায়। আসে আমি কলকাতা দিয়ে ফেসবুকে দেখতেছি যে বিশাল বিশাল সব বিবৃতি। এখন আমরা হচ্ছে কি, আমাদের আত্মসম্মান বাঁচানোর এর ছাড়া কোনো পথ নেই, তার থেকে কাজ করা থেকে বিরত থাকা। তাই আমরা সেই পথেই গেলাম। আমরা চাই নেই এই যারা আছে মুরব্বী, ওরা কোনো দিন এরকম শুনে না। এখানে এক একজনের 50-60 বছরের বেশি কেরিয়ার। এটা আজিজ ভাই আসছিল, আজিজুর রহমান, উনি কালকে বলে আসছে, ওনার কেরিয়ার 60 বছরের বেশি। তো সেখানে মানে আমাদের চলচ্চিত্র তৈরির পর থেকেই ওনার কেরিয়ার বলা যায়, অনেকের গেছে, কারণ এখানে
একমাত্র আমরা দাবি করতে পারি যে আমরা পুরো গঠনতন্ত্র মেনে এই পরিচালক সমিতিকে পরিচালনা করি। বলা আছে আমাদের গঠনতন্ত্রে 2 বছরের নির্বাচন হবে, যে বছর নির্বাচনের বছরে ডিসেম্বর মাসের শেষ শুক্রবারে নির্বাচন হবে, তাই হয়, কোনো রকমের কোনো ব্যত্যয় হয় না। আমরা শিক্ষিত সময় ক্ষমতা ছেড়ে দিই, কোনো বিতর্ক হয় না। আমরা জিতি, যে দল হারে সে দল এসে আমাদের অভিনন্দনের ফুল দিয়ে, সম্পূর্ণ নিয়মতান্ত্রিক একেবারে ফুল দিয়ে আমাদের অভিনন্দন। এবার আমরান ভাই, সোহান ভাই আমাকে এসে ফুল দিয়ে অভিনন্দন আছে। এর আগে আমি একবার হাঁটছিলাম, আমি এসে মানিক ভাইয়ের সাথে আসছিলাম, মানিক ভাইয়ের ফুল দিয়ে অভিনন্দন জানাইছি। আমাদের এখানে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে পরিবেশে প্রতিটি গঠন থেকে গঠনের বাইরেতেও গেলে আমরা তাকে রাখতে গেলে আমাদের গঠনমুক্তি ভঙ্গ করা হয়। সেক্ষেত্রে আমরা জবাবদিহিতে করে যাই। সাধারণ পরিষদের জন্য আমাদের জবাবদিহি করতে হবে, যে গঠনতন্ত্র অমুক ধারা ভঙ্গ করলে ওরা আপনার শাস্তি দিলেন না কেন, তখন আমরা সাধারণ পরিষদে কি জবাব দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যেটা অনন্য অমল করছিল, 3 বছর পর অমল পুনর্বহাল করা হয়েছে, তার দুর্গ প্রকাশ, তার সরিবলা এবং কত ক্ষতি হয়েছে, তার বিষয়ে যে মামলায় যত টাকা খরচ হয় সেই টাকা সে শোধ করছে, তারপর সমস্ত পরিচালক সমিতির সদস্যদের দেখে নেবে এরকম কথা বলেছিল ইকবাল। এই কারণে আবার এত আছে, আমার মোবাইলও আছে, অনেকগুলি SMS আছে যেগুলি হুমকি স্বরূপ আছে, এখানে কত টাকা লাগবে তোকে মারতে, এইরকম অনেক আছে। যার জন্য আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করি। আমি জিডিটা করেছি আমাদের শিল্পাঞ্চল থানায়। জিডিটা আজকে করছেন? না, জিডি করেছি আমি করেছি গত 3-4 দিন। ওই এতে তো আছে, কপিতে তো আছে, তারিখ তো হ্যাঁ, আচ্ছা, আমার ড্রয়ারে আছে। আরেকটা বিষয় করছে কালকে আমাদের নোটিশ বোর্ডে আমাদের সমস্ত নোটিশ সব মানে ওই যে আমাদের শামীম আহমেদ রনির ওই যে বিজ্ঞপ্তি যেটা আপনারা প্রচার করেছেন, ওই বিজ্ঞপ্তিটাও ছিল, আমাদের আরও অন্যান্য নোটিশ, আমাদের সংবাদ থাকে সমস্ত নোটিশ ছিঁড়ে ফেলছে। এটা তো আছে, হয়তো সিসি ক্যামেরা আছে, আমাদের সিসি ক্যামেরা দেখতে হতে পারছে, কিন্তু তারপরও দেখা যাবে আমাদের এই বিপদটা আবার আমাদের ক্যামেরা বসায়। এই যে যা হোক, এটা তো একটা অডাসিটিমূলক কাজ। পরিচালক সমিতির নোটিশ বুথ থেকে আপনি নোটিশ সরিয়ে দেবেন, এটা তো ঠিক না। যেটিও এটা তো অন্য কোনো একটা যে কোনো এইটারই একটা অংশ। আচ্ছা তখন ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সাকিব ভাই সরি লেটার দিল আর আপনি ওদেরকে ক্ষমা করলেন, রনির সদস্যের মধ্যে ফিরে আসলো, কিছুক্ষণ আগে যে অভিযোগগুলো করলেন মিস্টার খানের সম্পর্কে, যে শিবির ফাঁসিয়েছে, পরিচালকরা তার জন্য রাস্তায় ঘুরছে, সেক্ষেত্রে সে যদি আবার ফিরে আসে, সেক্ষেত্রে একই ঘটনা আবার পুনরাবৃত্তি করবে, সেক্ষেত্রে আপনার কি স্টেপ নেবেন আমাদের? এখন অল্টারনেটিভ কেউ ইনফ্লুয়েন্সারটা তো বলা মুশকিল। এখন আমরা পানিশমেন্ট দেয় কেন? সংশোধনী কেন্দ্র আছে কিন্তু বাচ্চারা কোনো অপরাধ করলে যখন এটা আউট অফ কন্ট্রোল চলে যায়, তখন এটাকে সংশোধন পাঠানো হয়। তার মানে হচ্ছে সে এই কষ্ট বুক করে আসতে যাতে ওই দিকে আর না যায়। আমরা যে এত কথা বললাম, সাকিবের টোটালটি বললাম, মানিক ভাইয়ের উদাহরণটা না, এইগুলি যদি তার ভিতরে রিপারকেশনটা না হয়, যে আমার দেয়া এইরকম ক্ষতি হয়েছে, আমাকে তো এই লোক যদি সিনেমায় না আনতো, তাহলে আজিজ রাজা কিন্তু তাকে নিয়ে বিভিন্ন অফিসেই ঘুরতে থাকতো। যাই হোক, একজনের উচিলায় হয়তো আজকে এই জায়গায় আসছে। ওই রিপারকেশনটা হওয়ার পর যদি তার মধ্যে সেই বুদ্ধিমত্তার পরিচয়টা না আসে, তাহলে তো সাকিব নিয়ে আর কোনো কথা বলাটাই মনে হয় ঠিক না। এখন যদি ধরেন বারবার অন্যায় করে বারবার ক্ষমা চাই, ক্ষমা চাইলে মাফ করে দিলেন, আবার তো অন্যায় করে জানি অন্যায় করলে তো আমার মাপ পাওয়া যাবে। র্যাবের বক্তব্যে যাইতে হয়। র্যাব আমাদের বারবার বলে যে ভাই আপনারা আইন তৈরি করান, এই যে ভিডিও পাইরেট আমরা ধরি আর 5 দিন পরে জামিনে ছেড়ে দেয়, আমরা কতবার বলবো?